আমাদের সংবিধানটা তো একটা ঈশ্বর বা আল্লাহকেও দেননি যে সারা বছর ধরে দেশ ইলেকশন মোডে থাকে। এই পরিস্থিতিটা যাতে না হয় সেই জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো কেউ সিরিয়াসলি নেয় না। একটা হাতির মতন চেহারা লোক, সে বাচ্চা মেয়েদের মতন চুকিতকিত করছে। তার যে কোনো কথাবার্তা বলে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করা। কিন্তু এমন মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কল্যাণের মতন জীবকে প্রশংসা করতে পারেন। লজ্জিত, কারণ মুখ্যমন্ত্রী মূলত একজন হিন্দু বিরোধী মানুষ। তিনি মুসলমানদের দুধেল গাই বলেন এবং যত রকমভাবে সম্ভব হিন্দুদের বিপদে ফেলেন। কারণ কিন্তু 70% হিন্দু আছে, তাদের ফেলে দেনই বা কী করে? সেই জন্য তাদেরও একটু তোয়াজ করতে হবে, আর মুসলমানদের তো একেবারে কোলে চড়িয়ে তাদের যত রকম তোয়াজ সম্ভব করতে হবে। মুখ্যমন্ত্রী এই রকম একটা খুব খুব সূক্ষ্ম বিচার করে চলেন। ইউনূস সরকার বলে কিছু নেই, বাংলাদেশে কোনো সরকারই নেই। এটা একটা হাস্যকর ব্যাপার। কিন্তু কেন করেছে? ভারত দখল করবে, কেন করেছে? সার্কাস বাংলাদেশে তৈরি হয়েছে, এই সার্কাস এখন চলবে। এক দেশ এক নির্বাচন কার্যকরে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র। মোদীর মন্ত্রিসভা দিল অনুমোদন। তবে একদিকে যেমন নীতিশ কুমার থেকে চিরাগ পাসওয়ানের দল সমর্থন করছেন, অন্যদিকে ইন্ডিয়া ব্লক থেকে আসছে অসমর্থন। সেরকম হতেই পারে, কারণ ইন্ডিয়া ব্লকে প্রথম কথা, ইন্ডিয়া ব্লক তো একটা দল নয়, গোটা 25 দল, এবং তাদের নিজেদের মধ্যে কোনো রকম সমন্বয় নেই। অতএব তাদের কে সমর্থন করছে, কে বিরোধিতা করছে সেটাও জানা নেই। আর স্বাভাবিকভাবে বিজেপি যেটা করবে বা এনডিএ যেটা করবে, ইন্ডিয়া ব্লক সেটারই বিরুদ্ধে যাবে। এর মধ্যে তো যুক্তিতর্কের কোনো ব্যাপার নেই, এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ইন্ডিয়া ব্লকের। এই বিষয় নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনি বলছেন যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটি সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এটা অসাংবিধানিকও নয়, অগণতান্ত্রিকও নয়। অগণতান্ত্রিক কেন নয় আমি সেটা বলি। কারণ আমেরিকায় এইরকম একটা প্রথা আছে, এবং আমেরিকা, ভারত, পৃথিবীতে যত গণতান্ত্রিক দেশ আছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রথম রাষ্ট্র যাদের একটা লিখিত সংবিধান ছিল। আমাদের সংবিধানে এ কথা নেই, ঠিক কথা, কিন্তু আমাদের সংবিধানটা তো একটা ঈশ্বর বা আল্লাহকেও দেননি, আমরা নিজেরাই নিজেদের দিয়েছি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া গিভ আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন। এখন সেটা দিতে গিয়ে স্বাভাবিকভাবে মানুষের দূরদৃষ্টি তো অসীম নয়, কিছু কিছু ভুল হয়, এবং এই ভুলের জন্য সংবিধান সংশোধন করতে হয়েছে। 100-র ওপর সংশোধন করতে হয়েছে, এবং এর মধ্যে বেশিরভাগ 100-র ওপর সংশোধনই হয়েছে কংগ্রেসের আমলে। তো এর পরেও কি করে এই কংগ্রেস বা কংগ্রেস থেকে উদ্ভূত দলগুলো এগুলোকে অসাংবিধানিক বা অগণতান্ত্রিক বলে আমি জানি না। সংবিধান সংশোধন করতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু বড় কথা হচ্ছে যে দেশে যে সারা বছর ধরে দেশ ইলেকশন মোডে থাকে, এই পরিস্থিতিটা যাতে না হয় সেই জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। ইতিমধ্যে আবার খবরের শিরোনামে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি সাংসদকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তিনি বলেছেন লেডি কিলার বলে আখ্যা দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো কেউ সিরিয়াসলি নেয় না। একটা হাতির মতন চেহারা লোক, সে বাচ্চা মেয়েদের মতন চুকিতকিত করছে। এরপরে তার কোনো গুরুত্ব আছে কথার? তাকে তো কেউ সিরিয়াসলি নেয় না, সে একটা ভাঁড়। তার যে কোনো কথাবার্তা বলে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে খুশি করা। আমি এই কথাটা বললাম, মমতা ব্যানার্জি আমার দিকে একটু হেসে তাকান, একটু প্রসন্ন হন, একটু সুবিধে করে দিন। দলনেত্রীর প্রশংসা চাইছেন? দলনেত্রীর প্রশংসা চাইছেন না, কৃপা চাইছেন। কৃপার ওখানে মানে তার পায়ের নিচে লুটিয়ে পড়ে কৃপা চাইছেন। প্রশংসা কি? ওকে কে প্রশংসা করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সর্বান্তকরণে বিরোধী, কিন্তু এমন মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কল্যাণের মতন জীবকে প্রশংসা করতে পারেন। আচ্ছা,
আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং সেই জগন্নাথ মন্দিরকে শুভেন্দু অধিকারী বলছেন যে ওটি মন্দির নয়, ওটা একটি কালচারাল সেন্টার। আপনার কি মতামত এই বিষয়ে? শুভেন্দু অধিকারী তো বলেননি, বলেছে ওটা যে মন্দিরের যে দলিল আছে সেই দলিলেই বলেছে সেটা কালচারাল সেন্টার। কেন বলেছে? মন্দির তো মন্দির, জগন্নাথের মন্দির হচ্ছে প্রভু জগন্নাথের মন্দির, সেটাকে কালচারাল সেন্টার বলবার কি আছে? সেখানে রাধা রমন দাসের উপস্থিতি নিয়েও শুভেন্দু অধিকারী বলেছেন তিনি লজ্জিত, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেটা তো স্বাভাবিকভাবেই আমরা লজ্জিত, কারণ মুখ্যমন্ত্রী মূলত একজন হিন্দু বিরোধী মানুষ। তিনি মুসলমানদের দুধেল গাই বলেন এবং যত রকমভাবে সম্ভব হিন্দুদের বিপদে ফেলেন, কারণ উনি জানেন যে ওর ক্ষমতায় টিকে থাকাটা পুরোপুরি মুসলমানদের ওপর নির্ভর করে এবং মুসলমানদের খুশি করতে হলে হিন্দুদের একটু বিরোধিতা করতেই হবে। কিন্তু 70% হিন্দু আছে, তাদের ফেলে দেনই বা কী করে? সেই জন্য তাদেরও একটু তোয়াজ করতে হবে, আর মুসলমানদের তো একেবারে কোলে চড়িয়ে তাদের যত রকম তোয়াজ সম্ভব করতে হবে। মুখ্যমন্ত্রী এই রকম একটা খুব করে খুব সূক্ষ্ম বিচার করে চলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে। কিছুদিন আগেই হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক তিনি বলেছিলেন বেলডাঙ্গাতে দ্বিতীয় বাবরি মসজিদ করবে এবং সেই প্রসঙ্গেই অম্বিকানন্দ মহারাজ তিনি বলেছেন মুর্শিদাবাদের 22টি বিধানসভাতেই তিনি রাম মন্দির করবে। কোথাও কি বাবরি মসজিদ বা রাম মন্দির এখন কি বেশি বানাবে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে? বাবরি মসজিদটা কি? বাবরি মসজিদ ব্যাপারটা কি আমি জিজ্ঞেস করছি তোমায়। উনি কোনো ব্যাখ্যা দিয়েছেন কি? বাবরি মসজিদ হচ্ছে বাবর বলে একজন আক্রমণকারী ভারতে এসেছিল এবং তার একজন সেনানায়ক, তার নাম মীর বাঁকি, সে একটা মসজিদ বানিয়েছিল যার নাম হচ্ছে বাবরি মসজিদ। এই বাবরের নামে হয়েছিল বলে এটার নাম হয়েছিল বাবরি মসজিদ। তা এখন বাবর কোথায়? বাবর তো ভারতে থাকেও নি, সে সেখান থেকেই চলে গেছে এবং আফগানিস্তানে তার মৃত্যু হয়েছিল, তার সমাধি কাবুলেই আছে। অতএব বাবরি মসজিদ নতুন করে হতে পারে না। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি যে সম্প্রতি মসজিদ সমীক্ষা ঘিরে বহু হিংসাত্মক পরিস্থিতি আমরা দেখেছি এবং ইতিমধ্যে এবার মন্দির মসজিদের সমীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলা এখনই আর করা যাবে না। এখন সুপ্রিম কোর্ট যদি বলেন বিচার বিভাগীয় সিদ্ধান্ত, সেটা সম্বন্ধে আমি কিছু বলতে পারি না। কেন বলেছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। সমীক্ষা কেন হতে পারবে না আমার তো মাথায় আসছে না। সিদ্ধান্ত ওরা যা খুশি নিতে পারেন, কিন্তু সমীক্ষা কেন হতে পারবে না? আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের পরিস্থিতি এখন অগ্নিগর্ভা এবং যেমনটা আজকের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি রাখতে আবারও আইনজীবীদের নতুন কৌশল এবং কৌশল অনুযায়ী আইনজীবীরা যে তার তরফ থেকে যে আইনজীবী এসেছিলেন তাকে সওয়াল করতে বাধা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবারও শোনা হলো না জেলবন্দি চিন্ময় কৃষ্ণের জামিন শোনার এগোনোর যে মূলত আর্জি ছিল সেই আর্জিকে। আইনজীবীদের পেশা একটা সম্মানীয় পেশা, সারা পৃথিবীতে সম্মানীয় পেশা, কারণ এরা সাধারণ মানুষকে ন্যায় বিচার দেবার ব্যাপারে সহায়তা করেন। সেই জন্য আইনজীবীদের মানুষের সম্মান করে। আইনজীবীরা অনেক ক্ষেত্রেই দেশের প্রধান হন। বাংলাদেশে আইনজীবীরা, তথাকথিত আইনজীবীরা এমন আচরণ করছেন যে তারা প্রথম কথা একটা লোককে অন্যায়ভাবে আসামি বানিয়েছেন, তারপরে সেই আসামির সপক্ষে কোনো কথা বলা যাবে না, তার সপক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না, এরকম জিনিস তো অবিশ্বাস্য। এ তো পাকিস্তানেও হয় না। আমাদের দেশের কথা তো ছেড়েই দাও, আমাদের দেশে যে কাজবল কাসব সকলের সামনে এত নিরীহ নিরপরাধ মানুষকে খুন করেছিল, তাকেও বিচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারপরে তার ফাঁসি হয়েছে। তো বাংলাদেশের সমস্ত ছাড়িয়ে গেছে। বাংলাদেশের যে ইসলাম এখন চলছে, এটা খাঁটি ইসলাম কি নকল ইসলাম আমি জানি না, কিন্তু যে ইসলাম এখন বাংলাদেশে চলছে তার প্রধান উপজীব্য হচ্ছে হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা। তো তাতে তো এই ধরনের জিনিস হতে বাধ্য। হিন্দু ঘৃণাই যেখানে একমাত্র একটা অন্যতম উপজীব্য, সেখানে এতদিন বাদে চিন্ময় প্রভুর মতন একজন নেতা ওপরে উঠে এসছেন, এর চেয়ে অশান্তির কথা তাদের পক্ষে আর কি হতে পারে?
সেই জন্য তারা যত রকমভাবে তাকে হ্যারাস করবার, তাকে বিপদে ফেলবার চেষ্টা করছে। আর বাংলাদেশে তো কোনো সরকার নেই এখন, গোটা কত আতঙ্কবাদী দল তারা মিলে বাংলাদেশ চালাচ্ছে। অতএব তারা ওখানে এরকম ধরনের জিনিস করা অতি সহজ। আচ্ছা, আমরা যেমনটা জানতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে পেট্রোপোল সীমান্তে আসা একাধিক ব্যক্তি তারা আজ অভিযোগ করছেন যে কেউ কেউ জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে, আবার হিন্দু ধর্ম তো ত্যাগ করার জন্য বাধ্য করা হচ্ছে বাংলাদেশে। হতেই পারে, স্বাভাবিক, এরকম হয়ে থাকে। এ তো বহুকাল আগে 1946 সালে নোয়াখালীতে হয়েছিল। তখন একটা ব্যাপার হতো যে তখন কারোকে জোর করে গরুর মাংস খাইয়ে দিলে সে আর হিন্দু ধর্মে ফিরে আসতে পারত না। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং রামকৃষ্ণ মিশনের সাধু স্বামী মাধবানন্দ দুজনে মিলে পণ্ডিত সমাজকে পরামর্শ করে, পণ্ডিত সমাজের কাছে পরামর্শ নিয়ে একটি বই ছাপিয়েছিলেন। তাতে ছিল যে এতে কিচ্ছু এসে যাবে না, তারা জোর করে যদি হিন্দু ধর্ম ত্যাগ করাতে তাদের বাধ্য করাও হয় তাহলেও তারা হিন্দু ধর্মে ফিরে আসতে পারবেন, তাতে কোনো ক্ষতি হয়নি আর কি। তো সেই প্রক্রিয়া, সেই ট্র্যাডিশন, যে এস ওয়াজেদ আলী যেরকম লিখেছিলেন সেই ট্র্যাডিশন সমানে চলছে, এতে আর আশ্চর্যের কী আছে? এই তো বাংলাদেশের চেহারা। এর পরবর্তী তাহলে যারা হিন্দুরা রয়েছে, সংখ্যালঘুরা রয়েছে বাংলাদেশে, তাদের ভবিষ্যৎ কি? কারণ ইউনিট সরকার এখনো পর্যন্ত তাদের নিরাপত্তার কোনো আশ্বাস দিতে পারছে না। শোনো, তুমি একটা ভুল করছো। ইউনুস সরকার বলে কিছু নেই, বাংলাদেশে কোনো সরকারই নেই। বাংলাদেশে একটা পাঁচমিশালি শাসন ব্যবস্থা আছে, সেখানে গোটা কতক এই ইসলামবাদী বদমাইশ, জোচ্চোর, খুনি, এই ধরনের জেহাদি দল আছে। এদের একমাত্র ধান্দা হচ্ছে ভারতের বিরোধিতা করা এবং হিন্দুদের যত রকমভাবে সম্ভব হিন্দু খুন করা আর কি। তো এরা নিজেদের এরা এমনি হিন্দু খুন, ভারত বিরোধিতা দুটোই চালিয়ে যাচ্ছে, আবার পাশাপাশি এরা এও চালিয়ে যাচ্ছে, কি বলে তোমার, এর পাশাপাশি এরা নিজেদের মধ্যে মারামারিও চালিয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে দেখা গেল, কয়েকদিন আগে কি গতকালই, যে বিএনপি আখাউড়ায় অভিযান করবে, ভারত অভিযান করবে, এটা একটা হাস্যকর ব্যাপার। কিন্তু কেন করেছে? ভারত দখল করবে, কেন করবে? কেন করেছে? করেছে তার কারণ হচ্ছে বিএনপি দেখছে যে তাদের ভোট তো অন্য দল নিয়ে যাচ্ছে, অতএব বিএনপিকে ওপরে উঠতে হবে, আর সকলের চেয়ে বেশি ভারত বিরোধী, বেশি হিন্দু বিরোধী হতে হবে। সেইটাই বিএনপি করলো আর কি। এইরকম একটা মানে সার্কাস বাংলাদেশে তৈরি হয়েছে। এই সার্কাস এখন চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।